তো আজকে এটা আমরা পড়বো, সেটা হচ্ছে সুষমভাবে আহিত একটি ফাঁপা চোঙের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তো আগের দিন আমরা পড়েছিলাম যে আহ, বাকিগুলো পড়েছিলাম যে সূত্রের সাহায্যে, গস ল বা গাউসের সূত্রের সাহায্যে আমরা আগের দিন দেখেছিলাম যে একটা পয়েন্ট চার্জের জন্য, একটা ফাঁপা খোলকের জন্য, ঠিক আছে, ফাঁপা খোলকের জন্য, তারপরে আমরা দেখেছিলাম একটা ইনফাইনাইট ওয়্যারের জন্য, তারপরে আমরা দেখেছিলাম একটা পাতের জন্য, ঠিক আছে। এছাড়াও আমরা কিছু কিছু সূত্র আমরা লিখে দিয়েছিলাম যেগুলো দরকার ছিল, সেগুলো হচ্ছে রিং, চাকতি, তারপর একটি নিরেট গোলক, এগুলোর জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় সূত্রটা আমরা করেছিলাম আগের ক্লাসে। তো যারা আগের ভিডিওটি দেখোনি তারা আগের ভিডিওটি দেখে এসো, তারপরে এটি দেখো। তো আজকে এটা আমরা পড়বো, সেটা হচ্ছে সুষমভাবে আহিত একটি ফাঁপা চোঙের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়, এবং তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটি নিরেট চোঙের জন্য, সুষমভাবে আহিত একটি নিরেট চোঙের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা স্পেশালি কম্পিটিটিভ এক্সামের জন্য, যারা সাধারণত বোর্ডের এক্সামে এই চোঙের উপর থেকে কোশ্চেন তেমন বেশি আসে না বলতে গেলে, তবে কম্পিটিটিভ এক্সামের জন্য তো অবশ্যই আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসটি দেখো, যে সুষমভাবে আহিত একটি ফাঁপা চোঙের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তো আমরা প্রথমে একবার দেখে নেব যে গসের লয়ের সাহায্যে তো আমরা জেনেছিলাম যে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, যেখানে কিউটা হচ্ছে বদ্ধতলের অভ্যন্তরে থাকা আধান, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা ফাঁপা চোঙ, যেহেতু এখানে একটা ফাঁপা চোঙ এঁকে দেবো, ফাঁপা চোঙ, এটা একটা ফাঁপা চোঙ, ঠিক আছে, এটি হলো একটি ফাঁপা চোঙ, ঠিক আছে। তো ফাঁপা চোঙে এইটা আমরা অ্যাক্সিস ধরে নিলাম, ঠিক আছে। তো এই ফাঁপা চোঙের সারফেসে কী দেওয়া আছে না, আধান দেওয়া আছে, ঠিক আছে, শুধুমাত্র সারফেসে আধান দেওয়া আছে, ফাঁপা তো, তাই ভিতরে তো কোনো আধান থাকতে পারবে না, ঠিক আছে। যদি এটা সলিড হতো তাহলে ভিতরে এটা আধান থাকতে পারতো, মানে ভিতরে পদার্থ থাকতো চোঙটার, তো সুতরাং সেখানে আধান থাকতে পারতো, কিন্তু এটা তো ফাঁপা, ফাঁপা হওয়ার জন্য ভিতরে কি আধান থাকতে পারবে? আধান থাকতে পারবে না। তো সুতরাং যে আধানটা থাকবে সেটা পুরোটাই কোথায় থাকবে না, বাইরে থাকবে, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখব যে আমরা এই যে এটা এ পয়েন্ট ধরলাম, এটা বি পয়েন্ট ধরলাম, ঠিক আছে। প্রথমে আমরা দেখব যে চোঙের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কত হচ্ছে, চোঙের অভ্যন্তরে, অভ্যন্তরে, ঠিক আছে। তো চোঙের অভ্যন্তরে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা প্রথমে নির্ণয় করব। দেখো, প্রথমে আমরা কি জানি যে আমরা প্রথমে এটা কি করব, দেখো, চোঙের ভিতরে কি কোনো আধান রয়েছে, চোখের ভিতরে কি কোনো আধান রয়েছে? যেহেতু এটা ফাঁপা, তো ভিতরে কোনো আধান থাকতেই পারবে না। তো আধান যেহেতু থাকতে পারবে না, তো সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী করে থাকবে, ঠিক আছে। ঠিক আছে, আমরা এটা করার জন্য যদি আমরা কনসেপ্টটিকে দেখি, তো এই বিন্দুকে কেন্দ্র করে আমরা বলেছিলাম যে এই বিন্দুটা একটা আঁকবো, গাউসীয় তল আঁকবো, যার উপর এই বিন্দুটা থাকবে। তো সুতরাং দেখো, এটা তো একটা গাউসীয় তল। আমরা কি জেনেছিলাম গাউসীয় সূত্র থেকে, যে বদ্ধতলের মধ্যে থাকা আধান, তো গাউসীয় তলটা এখানে কোনটা, এইটা তো গাউসীয় তল। তো এই গাউসীয় তলের মধ্যে কোনো কি আধান রয়েছে? তো আধান না থাকার জন্য তাহলে কিউ এর মানটা তো জিরো। তো আমরা সূত্র লিখবো ডিরেক্ট পুরো, ই ডট ডিএস, আচ্ছা, কিউ বাই এপসাইলন, যদি আমরা যে কোনো একটা মাধ্যম ধরে নিয়েছি তাই আমরা এখানে এপসাইলন লিখেছি। তো এবারে দেখো যে এই গাউসীয় তলের মধ্যে আধানের পরিমাণটা কত না, জিরো। তো কিউ এর মান তো জিরো, তো কিউ এর মান জিরো, তাই জন্য এখানে কি হচ্ছে না, ই ডট ডিএস অর্থাৎ যে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স, তার মানটা কত হচ্ছে না, জিরো। তো আমরা এখান থেকে প্রথমেই জানলাম যে সুষমভাবে আহিত একটা ফাঁপা চোখের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকতে পারে না। কেন না, কারণ ফাঁপা চোখের ভেতরে যেহেতু আধান থাকতে পারে না, তাই সেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকতে পারবে না, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চোখের বাইরে, চোখের অভ্যন্তরে তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নেই, তাহলে এবারে চোখের বাইরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকবে নাকি সেটা আমরা দেখব। চলো, চোখের বাইরে, চোখের বাইরে, চোখের বাইরে, ঠিক আছে। তো চোখের বাইরে পয়েন্টটা হচ্ছে কত না, বি, ঠিক আছে। তো আমরা এই পয়েন্টে যখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব, তো তখন কি করব, দেখো, প্রথমেই যেটা বলেছিলাম, ধরো এটা একটা অ্যাক্সিস, তো চোখের অ্যাক্সিস, ঠিক আছে, চোখ, এই পয়েন্টে আমরা নির্ণয় করবো। ধরো এই আমরা সারফেসে তো আধান রয়েছে, সারফেসে আধান রয়েছে। তো দেখো, এই বিন্দুটা সেই বদ্ধতলটার উপর থাকবে, মানে নির্ণয় করবো বি বিন্দুতে যদি নির্ণয় করবো, তো প্রথমেই কাজ কি, একটা বদ্ধতল কনসিডার করবো, ঠিক আছে। বিটাই বদ্ধতলের উপরেই অবস্থিত, যেটাকে আমরা গাউসীয় তল বলে দেখেছি, এই তলটাকে,
ঠিক আছে, গাউসীয় তল বলে থাকি। ঠিক আছে, এবারে দেখো, এবারে কি হচ্ছে, এই গাউসীয় তলে কতগুলো তল রয়েছে, এই দেখো এবারে দেখো এই গাউসীয় তলের মধ্যে তো আধান রয়েছে, দেখো গাউসীয়, এই যে এটা তো গাউসীয় তল, ঠিক আছে, এর মধ্যে তো আধান রয়েছে। ঠিক আছে, তো আমরা এই চোঙের ব্যাসার্ধটাকে ধরে নিলাম আর, আর এই যে ডিস্টেন্সটা বি এর, বি পর্যন্ত যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এটাকে আমরা ধরলাম এক্স। ঠিক আছে, এবার দেখো মনে করলাম গাউসীয় তলের মধ্যে কী পরিমাণ আধান রয়েছে, না কিউ পরিমাণ আধান রয়েছে। ঠিক আছে, মোট আধানটা কত, না কিউ পরিমাণ আধান রয়েছে। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে কতগুলো তলের মধ্যে দিয়ে ফ্লাক্স নির্গত হবে সেটা আমাকে আগে দেখতে হবে। দেখো কতগুলো তল রয়েছে এখানে, দেখো ভিতরে যেহেতু আধান রয়েছে তো ফ্লাক্স তো বেরাবেই। ঠিক আছে, ফ্লাক্স মানে তড়িৎ বল রেখা তো বেরাবেই। এবার সেটা কোন কোন তলের মধ্যে দিয়ে বেরোবে আমাকে সেটা দেখতে হবে। তো কতগুলো তল রয়েছে দেখো, এখানে এই বদ্ধ তলের উপর 3টে তল রয়েছে। এটা একটা সারফেস মানে পার্শ্বতল, যেটা এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রে, প্রস্থচ্ছেদের জন্য যে তলটা, এই তলটা, ঠিক আছে, এই তলটা, আর এটা হচ্ছে আরেকটা প্রস্থচ্ছেদের জন্য তলটা। তো মনে করলাম দেখো এই তলটার মধ্যে দিয়ে φ1 তড়িৎ ফ্লাক্স বেরাচ্ছে। ঠিক আছে, এই তলটার মধ্যে দিয়ে φ2 তড়িৎ ফ্লাক্স বেরাচ্ছে, বেরাচ্ছে না বলতে পারছি না, আমরা ধরে নিচ্ছি প্রথমে বেরাচ্ছে। ঠিক আছে, পরে আমরা বুঝবো যে সেটা বেরাচ্ছে না, আমরা সেটা ক্যালকুলেশন থেকে বের করবো। ঠিক আছে, তো দেখো এবারে দেখো আমরা এই বিন্দুতে যখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব, তো এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করার সময় আমরা কি বলেছি, যেখানে একটা প্লাস আধান রাখবো, +1 আধান রাখবো, তার উপর কি বল প্রযুক্ত হবে, কোন দিকে বল প্রযুক্ত হবে। তো দেখো এই সংযোজক সরল রেখাটা, এই সরল রেখা বরাবর বাইরের দিকে হবে, তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এই মুখটা তাহলে কোন দিকে হবে, এই বরাবর। ঠিক আছে, আর দেখো এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের এই মুখটা দেখো এই তলটার সঙ্গে, এই ক্ষুদ্র তলটার সঙ্গে লম্ব হবে। তো ই আর ডিএস এর এই মুখটা দেখো এখানে ঠিক একই অভিমুখ হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো, এখানে এই তলের উপর একটা বিন্দু, ধরো এটা এই বিন্দুটা ধরে নিই, এই তলটা এ না, এই তলটাই যদি আমি ধরে নিই, এই তলটার সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হচ্ছে, দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ সবচেয়ে বাইরের দিকে, এরকম হবে। আর এই তলটার অভিমুখটা কোন দিকে, দেখো সবসময় লম্ব হবে। এই যে তলটা, এই তলটার অভিমুখটা কি হচ্ছে, এই তলের সঙ্গে লম্ব হবে। তো ডিএস এর অভিমুখটা হচ্ছে এইটা। ঠিক আছে, আর ইয়ের অভিমুখটা হচ্ছে এই দিকে। তো সুতরাং স্পষ্টতই বুঝতে পারছি যে দেখো ডিএস আর ইয়ের অভিমুখটা পরস্পর লম্ব। ঠিক আছে, আর এই তলের ক্ষেত্রেও, এই যে নিচের তলটার ক্ষেত্রেও দেখো সেম সেম ব্যাপার, এখানেও ইয়ের অভিমুখটা এই দিকে, আর ডিএস এর অভিমুখটা এই যে তলটা, এই যে তলটা, এই তলটার সঙ্গে কোন দিকে লম্ব হবে, নিচের দিকে। তাহলে সুতরাং তাহলে ডিএস এর অভিমুখটা এই দিকে। তো এই নিচের তলটার ক্ষেত্রেও কি হচ্ছে, ই আর ডিএস এর অভিমুখটা পরস্পর 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, ডিএস এর মধ্যে মানে কোনটা, ই আর ডিএস এর মধ্যে কোনটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তো এবারে দেখো আমরা ফ্লাক্স এফ নিট ইকুয়াল, ই ফাই নিট ইকুয়াল টু আমরা কত লিখবো, দেখো 3টা তলের মধ্যে দিয়ে টোটাল যেটা বেরোচ্ছে সেটাকে তো ফাই নিট লিখবো। তো প্রথম থেকেই আমরা বুঝতে পেরে যাচ্ছি, দেখো যেহেতু φ2 আর φ2 এখানে φ3, সরি এটা হচ্ছে φ3, তো φ2 আর φ3 এখানে কি হবে, φ2 আর φ3 এখানে কি হবে, দেখো 0 হবে। তো প্রথম থেকে আমরা বুঝতে পারছি, কারণ ই ডট ডিএস ছিল, দেখো ই ডট ডিএস এর মধ্যে, ই আর ডিএস এর মধ্যবর্তী কোণটা এখানে তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো তলের ক্ষেত্রে। তো সুতরাং φ2 আর φ1 এটা তো 0ই হয়ে গেল। তো পড়ে থাকলো কত, না সরি φ2 আর φ3 কি, এটা 0 হয়ে গেল। তো পড়ে থাকলো কত, না φ1। ঠিক আছে, তো এই মানে শুধু এই পার্শ্বতলটার ভিতর দিয়ে শুধু ফ্লাক্স নির্গত হবে। তো এবারে চলো আমরা φ1 এর মানটা আমরা ক্যালকুলেশন করে বের করি। তো প্রথমেই আমরা দেখো সেই সূত্র লিখব, ই ডট ডিএস ইকুয়াল টু কত, এই যে যে আমরা গাউসীয় তলটা কল্পনা করেছি তার অভ্যন্তরে থাকা মোট আধান, কত, কিউ। ঠিক আছে, তাহলে কিউ বাই এপসাইলন। ঠিক আছে, এবারে দেখো কিউ বাই এপসাইলন, যেহেতু বদ্ধতলে, এই যে বদ্ধতলের মধ্যে টোটাল আধানটা কিউ আছে, তো সুতরাং আমরা এখানে কিউ লিখেছি। তাহলে আচ্ছা, এখানে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণটা কত, দেখো 0 ডিগ্রি। ঠিক আছে, ই আর ডিএস এর মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি, তো cos 0 এর মান কত হয় আমরা জানি, 1 হয়। ঠিক আছে, আমরা তাহলে সেটা আর লিখবো না, এখানে ভেক্টর চিহ্ন অবশ্যই উঠে যাবে, যেহেতু আমরা জানি ই ডট প্রোডাক্টে কি জানি, দুটো ভেক্টর মানে ই ডিএস cos থিটা। ঠিক আছে, তখন মাথায় ভেক্টর চিহ্ন অবশ্যই থাকবে না। ঠিক আছে, তো এত ইকুয়াল টু কত, না কিউ বাই এপসাইলন। ঠিক আছে, কিউ বাই এপসাইলন। এবারে দেখো ইটা তো কনস্ট্যান্ট, এই তলের উপর দেখো ইটা তো কনস্ট্যান্ট। তো এরপরে দেখো যে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণটা এখানে কত হচ্ছে, না 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি হওয়ার জন্য আমরা এখানে কি লিখবো, এখানে দেখো ই ডিএস হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে এই তলের উপর, এই যে তলটার উপর সব জায়গায় তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা সমান। কেন, কারণ দেখো যে আধানের পরিমাণটাও তো সমান, আর দূরত্বটাও, আধান থেকে দূরত্বটাও দেখো সব জায়গায় সমান। তো সুতরাং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটাও এই তলের উপর সব জায়গায় সমান হবে, পার্শ্বতলের উপর সব জায়গায় সমান হবে। তো
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে ইটা তাহলে কনস্ট্যান্ট, ইটা বাইরে বেরিয়ে আসবে, তো পড়ে থাকবে এখানে কত, ভিতরে ডিএস পড়ে থাকবে, আর ই কিউ বাই এপসাইলন। এবারে দেখো এই যে আধানটা, এই আধানটা তো একটা ক্ষেত্রফলের উপর আছে, এটা তো কোনো আয়তনের উপর নেই, এটা তো একটা ক্ষেত্রফলের উপর আছে। আয়তনের উপর কখন থাকবে, যখন ভিতরে আধান থাকতো তখন আমরা বলতাম যে এটার একটা, এই চোঙটার ভিতরে যখন আধান থাকতো তখন আমরা বলতাম যে সেটা পুরো আয়তনে আধানটা এখানে ডিস্ট্রিবিউট হয়ে আছে, কিন্তু এখানে তো শুধুমাত্র পার্শ্বতলের উপর আধানটা রয়েছে। তো সুতরাং আমরা যদি এই চোঙের উপর সুষমভাবে যেহেতু আয়ত, তাই আধান ঘনত্বটা যেহেতু আমরা যদি এখানে সিগমা ধরে নিই, তো এখানে সিগমা ইকুয়াল টু কি লিখবো, কিউ বাই এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত, এই চোঙের ক্ষেত্রে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত, আমরা কি জানি সূত্র 2 পাই আর, আর এই যে টোটাল দূরত্বকে আমরা যদি এল ধরে নিই তাহলে 2 পাই আর এল। ঠিক আছে, এবারে দেখো, আচ্ছা এই ডিএসটা কি, এই ডিএসটা হচ্ছে তো এই গাউসীয় তলের উপর তো সারফেস, ক্ষুদ্র সারফেস। আচ্ছা এই গাউসীয় তলের আমরা যদি ডিএসকে ইন্টিগ্রেশন মারি তো কি বেরোবে না, এই গাউসীয় তলের পুরোটার ক্ষেত্রফল পার্শ্বতলের পুরোটার ক্ষেত্রফল, তো গাউসীয় তলের পার্শ্বতলের পুরোটার ক্ষেত্রফল কত হবে, দেখো গাউসীয় তলের ক্ষেত্রে এই যে ব্যাসার্ধটা কত, এটা তো এক্স, ঠিক আছে, এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে না 2 পাই এক্স, আর দৈর্ঘ্যটা কত এল, আর এখানে তাহলে আধানটা কত লিখবো, দেখো এখান থেকে আধান ইকুয়াল টু কি লিখতে পারি যে কিউ ইন্টু 2 পাই আর এল, সরি সিগমা ইন্টু 2 পাই আর এল, 2 পাই আর এল বাই এপসাইলন। ঠিক আছে, এবারে দেখো, এবারে 2 পাই কেটে যাবে দেখো উভয় পক্ষে, তাহলে পড়ে থাকবে কত ই, ই ইকুয়াল টু কত থাকবে, এলও কেটে যাবে, এলও কেটে গেলে কি পড়ে থাকবে দেখো সিগমা আর বাই এপসাইলন এক্স। ঠিক আছে, সিগমা আর বাই এপসাইলন এক্স। ঠিক আছে, তাহলে এটা আমরা চোঙের বাইরে পেলাম। আচ্ছা আমরা এখান থেকে তাহলে এই যে এই সূত্র থেকে আমরা চোঙের উপরেও কত হবে আমরা বের করে নিতে পারি, দেখো চোঙের উপরে, চোঙের ওপরে, সরি চোঙের ওপরে, চোখের ওপরে মানে আমি অ্যাকচুয়ালি এই সারফেসের কথা বলতে চাইছি। ঠিক আছে, চোখের ওপরের ক্ষেত্রে তখন কি হবে, এক্স ইকুয়াল টু মানে এই যে এক্স ইকুয়াল টু, সরি চোখের উপরে মানে এটা না, চোখের উপরে মানে এইটা আমি এইটার কথা বলতে চাইছি, সরি। ঠিক আছে, তো এই চোখের এই সারফেসের উপরে, এই সারফেসের উপরে হলে কত হবে, দেখো এই এক্স এর মানটা কত হবে তখন আর হয়ে যাবে, আর হয়ে গেলে এই চোখের উপরে চলে আসবে তখন বিন্দুটা। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু যখন আমি আর বসিয়ে দেবো তখন ই এর মানটা কত হবে না সিগমা বাই এপসাইলন। এই সূত্র থেকে আমি লিখতে পারি এক্সের জায়গায় আর বসিয়ে দিলে আর আর কেটে যাবে, তো সিগমা বাই এপসাইলন হয়ে যাবে। তো এবারে আমরা এটা বের করে নিলাম যে চোখের ওপরেও কত এর যে তড়িৎ ক্ষেত্র হলে মানটা হবে সেটাও আমরা বের করলাম। এবারে আমরা একটু গ্রাফটা দেখে নিই। ঠিক আছে, এবারে আমরা এইটার ক্ষেত্রে গ্রাফটা একটু দেখে নিই, গ্রাফটা কেমন হবে, যে আমরা চোঙের অ্যাক্সিস থেকে, ঠিক আছে, যত দূরের দিকে যাব তত তার তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা কী হারে কীভাবে পরিবর্তন হবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা অ্যাক্সিস আঁকলাম, তো এইটা তো চোঙ, ঠিক আছে, এটা তো চোঙ, তাহলে দেখো ফাঁপা যোগের ক্ষেত্রে কি হচ্ছে দেখো আচ্ছা আমি এই দিক বরাবর আমি ইয়ের অভিমুখ আমি দিলাম, আর এই দিক বরাবর আমি এক্স এর অভিমুখ দিলাম। ঠিক আছে, এক্স এর অভিমুখ মানে বিন্দু থেকে মানে অ্যাক্সিস থেকে দূরত্বের অভিমুখটা আমি এই দিকে দিলাম। ঠিক আছে, আর এই দিক বরাবর আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে আমি সূচিত করলাম। তাহলে দেখো এই চোঙের ভেতরে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কোনো আছে, 0 পেয়েছি, তো সুতরাং আমরা এখানে কোনো গ্রাফই পাবো না, তাহলে আমরা সর্বোচ্চ পাবো কিন্তু দেখো সিগমা বাই এপসাইলন যেটা, সেটা তো সর্বোচ্চ, আর এখানে যত বাইরের দিকে যাব মানে এক্স এর মান তত বাড়তে থাকবে, আর এক্স এর মান যত বাড়তে থাকবে ই এর মান তত কমতে থাকবে। ঠিক আছে, তো যত বাইরের দিকে যাব তো ই এর মান তত কমতে থাকবে, তো সুতরাং আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে সারফেসের উপর সবচেয়ে তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা বেশি, তো এখানে সবচেয়ে তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা এখানে সবচেয়ে যদি বেশি হয়, আর ই এর সঙ্গে এক্স এর সম্পর্ক কী আছে দেখো, ই ভ্যারিজ 1/x, তো আমরা এর গ্রাফটা কীরকম হয়, এরকম হবে। ঠিক আছে, দেখো আমরা যত দূরে যাচ্ছি, যত দূরে যাচ্ছি তত কি হচ্ছে না তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা তত কম, যত দূরে যাচ্ছি তত তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা দেখো কমতে যাচ্ছে। ঠিক আছে, এর মানটা তত কমতে থাকছে। ঠিক আছে, তো আমরা এটা পেলাম যে এটা আমরা দেখলাম যে সুষমভাবে আহিত একটি ফাঁপা চোঙের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তো এরপরে আমরা, এটা তো ফাঁপা হলো, আরেকটা আছে কি না সুষমভাবে আহিত একটি নিরেট চোঙের জন্য। ঠিক আছে, সুষমভাবে আহিত একটি নিরেট চোঙের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, তো এটাও দেখো
এটাও দেখো, শুধু এর মধ্যে পার্থক্যটা কী থাকবে জানো, সেখানে দেখো সেটা পুরোটা সারফেসের উপর আধান ছিল, আর এখানে যেহেতু আমি এখানে নীরের চোঙ বলে দিয়েছি, তো এটা তো একটা সলিড পুরো একদম ভিতরে, পুরো একদম পদার্থে ভর্তি। চোঙটার ভেতরেও তো পুরো পদার্থে ভর্তি, সেটা ফাঁপা ছিল, তাই চোঙের ভেতরে কোনো পদার্থ ছিল না। আর এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে চোঙের ভিতরে পুরো পদার্থ তৈরি, পদার্থে ভর্তি। ঠিক আছে, তো দুটোর মধ্যে পার্থক্য শুধু এখানে দেখো, আমি যদি এটাকে মাঝখান দিয়ে কেটে দিই না, মাঝখান দিয়ে যদি একটা ছোট্ট অংশ কেটে নিই, মাঝখান দিয়ে যদি একটা ছোট্ট এরকম গোলাকার অংশ কেটে নিই না, তো এটা একটা চাকতি পাবো, যেহেতু এটা একটা সলিড। আর এটা কি দেখো, এটা আমরা যদি মাঝখান থেকে যদি কেটে দিই না, এই যে এই চোখের যদি মাঝখান থেকে আমরা কেটে দিই, তো এটা কী পাবো, এখানে একটা রিং পাবো। ঠিক আছে, এটা একটা রিং পাবো, যেহেতু ভিতরে কোনো পদার্থ নেই। আর এখানে ভেতরে পদার্থ থাকার জন্য মাঝখান থেকে যখন আমরা এটা কেটে দেবো, তো একটা অংশ কেটে নেবো, তো সেখানে কি থাকবে, সেটা হচ্ছে একটা চাকতি পাওয়া যাবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখো এখানে বের করবো, দেখো আচ্ছা এখানে পুরো ভেতরটায় দেখো আধান বণ্টিত আছে। ঠিক আছে, তো প্রথমেই আমরা চোঙের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করব। তো দেখো আগের বারে কিন্তু ভেতরে আধান ছিল না বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আমরা কিন্তু কিছু পাইনি, কিন্তু এবারে দেখো ভেতরে আধান রয়েছে। ঠিক আছে, এটাকে আমরা যদি অ্যাক্সিস বলে দিই, তো এখন ভিতরে দেখো আধান রয়েছে, তো আমরা ধরো এই পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো। তো ভিতরে যেহেতু আধান রয়েছে, তো মাস্ট আমরা এখান থেকে বুঝতে পেরে যাচ্ছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবশ্যই থাকবে। ঠিক আছে, এবারে আমরা তাহলে ভেতরে একটা গাউসীয় তল কল্পনা করব। সেই তলের উপর এই পয়েন্টটা থাকবে, এই পয়েন্টটা যেহেতু আমরা বের করবো, তো সেই তলের উপর এই পয়েন্টটা থাকবে, এই পয়েন্টটাকে আমি এ ধরে নিলাম। আচ্ছা, অ্যাক্সিস থেকে এই পয়েন্টের দূরত্ব আমি এক্স ধরে নিলাম, আর সারফেসের দূরত্ব, চোঙের মেন যে সারফেসটা মানে পার্শ্বতলটা, তার দূরত্ব আমি আর ধরে নিলাম। ঠিক আছে, অ্যাক্সিস থেকে। ঠিক আছে, চোখের ভেতরে পুরোটা আধান রয়েছে, এই আধানের মানটা আমি কিউ ধরে নিলাম, চোখের দৈর্ঘ্যটাকে আমি এখানে কি ধরে নিলাম, এল ধরে নিলাম। ঠিক আছে, এবারে দেখো, এবারে এগানো যাক। আচ্ছা, এই যে ভেতরের যে সারফেসটা, এই যে ভেতরের যে গাউসীয় তল আমি যেটা এঁকেছি, তো সেই তলের উপর দেখো তিনটে জায়গা পাওয়া যাবে, এই জায়গাটা পাওয়া যাবে, আর গাউসীয় তলের এই পার্শ্বতলের এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে এই অংশটা, এই অংশ দুটো পাওয়া যাবে। ঠিক আছে, এবারে দেখো, এবারে এই বিন্দু থেকে যদি আমি নির্গত ফ্লাক্সের পরিমাণটা আমি যদি ফাই ওয়ান ধরি, এই তল দিয়ে, আচ্ছা আমি এটা চোঙ বরাবর ধরে নিচ্ছি, বুঝতে পারলে তো? এই যে ভেতরের যে এই গাউসীয় তলটা, এই পুরোটা একদম পুরো চোঙটা বরাবর রয়েছে। ঠিক আছে, এবারে দেখো, আচ্ছা আমি একটু পরিষ্কারভাবে এঁকে দিচ্ছি, পরিষ্কারভাবে ছবিটা এখানে এঁকে দিচ্ছি। এই তো চোঙ। ঠিক আছে, তো ভেতরে আমি আধানগুলোকে আর এখন আঁকবো না, তো আধান আঁকলে কী যাচ্ছে, তো ভেতরটা বোঝা যাচ্ছে না। তো আমি ভিতরে একটা গাউসীয় তল আঁকবো, সেই তলের উপর আমি প্রথমে ধরো এই পয়েন্টটা বের করবো, তো এই পয়েন্টে ইয়ে করে একটা গাউসীয় তল আমি আঁকবো। ঠিক আছে, তো এই হলো চিত্র। আচ্ছা, এইখান থেকে আমি দূরত্বটা এক্স দিয়েছি, আর এখান থেকে এই পুরো দূরত্বটা আমি আর দিয়েছি। ঠিক আছে, তো এইখানে আমি একটা ক্ষুদ্র সারফেস ডিএস আমি কল্পনা করলাম। ঠিক আছে, এটা ডিএস ক্ষুদ্র অংশ, তো এর মধ্য দিয়ে নির্গত ফ্লাক্সটাকে আমি ফাই ওয়ান ধরলাম। আচ্ছা, এই যে ছোট অংশটা, এই সারফেসটার মধ্যে এটা ফাই টু ধরলাম, আর এটার মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্সটাকে আমি ফাই থ্রি ধরলাম। ঠিক আছে, তো দেখো চোখের ভেতরে তো আধান রয়েছে, এই যে বদ্ধতলের ভেতরেও তো আধান রয়েছে। ঠিক আছে, বদ্ধতলের ভেতরেও তো আধান রয়েছে, তো আমাকে সবসময় যখন ওই যে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট করবো, তখন কিন্তু আমাকে বদ্ধতলের ভেতর কতটা আধান রয়েছে সেটা কি আমরা বিচার করবো, কিন্তু চোঙের ভেতরে কত আধান আছে সেটা কিন্তু আমরা দেখবো না। বদ্ধতলের ভেতরে আমাদের গাউস সূত্রে পেয়েছি যে বদ্ধতলের ভিতর কতটা আধান রয়েছে, তো সুতরাং এখানে বদ্ধতলের ভিতর কতটা আধান রয়েছে সেটাকে আমরা দেখবো। ঠিক আছে, তো দেখো আমরা এই বিন্দুতে ই আর ডিএস এর অভিমুখটা আমরা একটু এই প্রত্যেকটা তলের উপর নির্ণয় করিনি। তো এই বিন্দুতে আমি একটা প্লাস আধান রাখলে, তো তার উপর ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ মানে তড়িৎ ক্ষেত্র বলের অভিমুখটা তাহলে কোন দিকে হবে, যেহেতু বলের অভিমুখটা প্রযুক্ত বলের অভিমুখটা এই দিকে হবে, এখানে যদি একটা প্লাস আধান রাখি, তো ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির অভিমুখটাও এই দিকে হবে। আর ডিএস এই যে ক্ষুদ্র অংশটা, এর অভিমুখও এই একই অভিমুখে হবে, ডিএস এর সঙ্গে মানে এই তলটার সঙ্গে লম্ব হবে। আর ই এর ডিএস এর অভিমুখটা, ই আর ডিএস এর অভিমুখটা এখানে দেখো একই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই তলের ক্ষেত্রে, এই যে ছোট তলটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি দেখি, এক্ষেত্রে কিন্তু ডিএস এর অভিমুখটা এই দিকে। ঠিক আছে, আর তড়িৎ ক্ষেত্র বললো তো অভিমুখটা এই দিকে। ঠিক আছে, তো এখানে ফাই যখন নির্ণয় করো, ফাই ইকুয়াল টু আমরা দেখো এখানে ই ডট ডিএস লিখবো। ই ডট ডিএস মানে কি, ই ডিএস কস থিটা, তো কস থিটার মানটা এখানে, থিটার মানটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে ফাই টুর মানটাকে আমরা জিরো পেয়ে যাবো। আচ্ছা, এই তলটার উপর ডিএস এর অভিমুখটা কোন দিকে হচ্ছে,
এই দিকে হচ্ছে, আর তড়িৎ ক্ষেত্র অভিমুখটা কোন দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে। তো দেখো আমরা ফাই নিট যখন লিখবো, ফাই নিট ইকুয়াল টু কি লিখবো, ফাই ওয়ান প্লাস ফাই টু প্লাস ফাই থ্রি। ঠিক আছে, ফাই ওয়ান প্লাস ফাই টু প্লাস ফাই থ্রি। এবারে দেখো, তো আমরা প্রথমেই বুঝতে পেরেছি, দেখো ফাই টু আর ফাই থ্রির মানটা এখানে জিরো হবে আগের ঘটনাটি অনুযায়ী। আগের বারেও আমরা দেখেছিলাম, আগের ফাঁপা চোঙটার ক্ষেত্রেও দেখেছিলাম। ঠিক আছে, আমি আর বারবার সেটাকে আর করবো না, বলবো না। এবারে দেখো, এবারে আমাকে ফাই ওয়ানটার মান আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, ফাই ওয়ান মানে কি, এই তলটার ভেতর দিয়ে নির্গত টোটাল ফ্লাক্সটা। ঠিক আছে, তো এই তলটার মধ্যে দিয়ে নির্গত টোটাল ফ্লাক্সটা বের করার জন্য আমাকে ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্সের মানটা বের করতে হবে, তারপরে ইন্টিগ্রেশন মেরে দিলেই আমরা টোটাল মানটা পেয়ে যাব। তো এবারে দেখো আমরা কি করব, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। ঠিক আছে, কিউ বাই এপসাইলন। এবারে দেখো, তাহলে দেখো এই যে তলের উপর প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বাবলের মানটা তো একই হবে। আমি আর বলবো না, বারবার বলেছি এর আগে প্রত্যেকটা ক্ষেত্রে যে যেহেতু আধান একই আর দূরত্বটাও একই, তো ই এর মানটা তো কনস্ট্যান্ট হবে, ইটা তাহলে বেরিয়ে চলে আসবে আর চলে আসবে, আর ভিতরে পড়ে থাকবে কি, ডিএস। ঠিক আছে, ডিএস পড়ে থাকবে। আর কিউ, ঠিক আছে, কিউটা কত হবে দেখো। আচ্ছা, এখানে কিউটা লেখার সময় একটু দেখো, এখানে ভেতরে তো এটা তো পুরোটা আয়তনের উপর তো চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে। ঠিক আছে, পুরো চার্জটা তো আয়তনের উপর ডিস্ট্রিবিউটেড আছে। তো এখানে আমরা আগেরবারে ক্ষেত্র ঘনত্ব ধরেছিলাম, ক্ষেত্র আধান ঘনত্ব, তো এখানে আমরা ধরবো কি আয়তন আধান ঘনত্ব। ঠিক আছে, যেহেতু আধানটা পুরো আয়তনে ডিস্ট্রিবিউট আছে এখানে, তাহলে সেটাকে আমরা রো দিয়ে দেখাবো। রোটা মানে এবারে কত হচ্ছে দেখো, রোটা ইকুয়াল টু, আচ্ছা সরি, এটা হচ্ছে আধান, টোটাল আধান বাই কত সারফেসের মধ্যে আমার এই কিউটা মানে কি, এই গাউসীয় তলের মধ্যে কতটা আধান রয়েছে সেটাই। ঠিক আছে, তো গাউসীয় তলের মধ্যে কতটা আধান রয়েছে আমাকে দেখতে হলে তাহলে কিউ, যদি কিউ পরিমাণ আধান থাকে তাহলে কিউ বাই এই গাউসীয় তলের আয়তনটা। ঠিক আছে, গাউসীয় তলের আয়তনটা, গাউসীয় তলের আয়তনটা কত, গাউসীয় তলটা মানে এখানে কি চোঙ হচ্ছে এটা, তো গাউসীয় যে চোঙটা, এই ভিতরের চোঙটার আয়তন কত না, চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, পাই, এখানে ব্যাসার্ধটা কত এক্স, পাই এক্স স্কোয়ার। এখানে আমি যদি দৈর্ঘ্যটা, আমি তো এল ধরেছিলাম এখানে, তো পাই এক্স স্কোয়ার এল। ঠিক আছে, তো এবারে আমরা কিউ এর জায়গায় লিখে দেবো দেখো, রো পাই এক্স স্কোয়ার এল বাই এপসাইলন। ঠিক আছে, এপসাইলন। ডিএস এর মানটা এখানে কি লিখবো, ডিএস এর যখন ইন্টিগ্রেশন মারবো তখন এটা কি আছে দেখো, এই পুরো সারফেসটা, এই যে গাউসীয় তলের উপর যে পুরো সারফেসটা, তো গাউসীয় তলের উপর যে পুরো সারফেসটা, তো তার মান কত হচ্ছে, এই যে তার মানটা তাহলে কত হচ্ছে দেখো, পার্শ্বতলটা, শুধু পার্শ্বতলের চোখের পার্শ্বতলের সূত্রটা আমরা লিখবো 2 পাই, ব্যাসার্ধটা কত এক্স, আর এখানে কত এল। যেহেতু এই ডিএসগুলোকে আমি যুক্ত করলে এই গাউসীয় তল পুরোটা পেয়ে যাবো, পার্শ্বতলটা 2 পাই এক্স এল। ঠিক আছে, রো পাই, আচ্ছা আমরা এটাকে একটা ব্যাকেটের মধ্যে রেখে দিই, 2 পাই এক্স স্কোয়ার এল এপসাইলন। ঠিক আছে, এল এল কেটে যাবে, এক্স এক্স একটা এক্স কেটে যাবে, একটা এক্সই এখানে পড়ে থাকবে, আর পাই পাই কেটে যাবে। তো ই ইকুয়াল টু রো এক্স বাই 2 এপসাইলন। ঠিক আছে, রো এক্স বাই 2 এপসাইলন। আচ্ছা, আমরা তাহলে চোঙের ভেতরে দেখলাম। ঠিক আছে, আমরা এখান থেকে একটা জিনিস দেখো বুঝতে পারি, আগের ক্ষেত্রে এক্সটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, এটা কিন্তু সেটা মানে ফাঁপা চোঙের বাইরে। ঠিক আছে, আর এটা দেখো সলিড চোঙের ভেতরে ইর সঙ্গে এক্সটা কিন্তু সমানুপাতিক। ঠিক আছে, মানে যত দূরত্বটা যত বাড়বে, চোঙের ভেতরে যত দূরত্ব এগাবো, চোখের ভেতরেই কথাই বলছি, অ্যাক্সিস থেকে যত দূরত্ব এগাবো তত ইলেকট্রিক ফিল্ডের মানটা তত কী হতে না বাড়তে থাকবে। ঠিক আছে, এরপরে দেখো চোখের বাইরে, চোখের বাইরে, তো চোখের আমরা ভিতরে পড়লাম, চোখের এটা বাইরে। ঠিক আছে, চোখের বাইরে। ঠিক আছে, এবারে দেখো চোখের বাইরে করার সময় দেখো একই রকম কনসেপ্ট, পুরো একই, শুধু চোখের বাইরে করতে হবে এটা। তো এটা হচ্ছে একটা চোঙ, চোঙ পুরো সারফেসে, পুরো সারফেস নয় সরি, পুরো ভলিউমে আছে, মানে পুরো আয়তনে চার্জ আছে, যেহেতু এটা সলিড মানে নিডেড যেটা এটা। তো আমরা বাইরের এই বিন্দুতে, এটা বি বিন্দু ধরে নিলাম, তো এই বিন্দুতে যখন আমরা নির্ণয় করবো তখন আমরা কি করব না, এই বিন্দুকে একটা তল আঁকবো, যে তলটার উপর সেই বিন্দুটা থাকবে। ঠিক আছে, থাকবে। তো দেখো এটা বি বিন্দু, আচ্ছা এটা অ্যাক্সিস ধরে নিলাম আমি। আচ্ছা, ঠিক আছে, এই দূরত্বটাকে আমি চোখের দূরত্ব, চোখের ব্যাসার্ধটাকে এখানে আর ধরেছিলাম, দেখো চোখের ব্যাসার্ধটা, মেন চোখের যে ব্যাসার্ধটা, চোখের যে ব্যাসার্ধটা সেটা আমি আর ধরেছিলাম, আর অ্যাক্সিস থেকে দূরত্বটা এখানে এক্স ধরলাম, অ্যাক্সিস থেকে যে বিন্দুতে পরীক্ষণীয় বিন্দুটার দূরত্বটা আমি এখানে তো
এক্স ধরেছিলাম, তো আমরা এখানেও এক্স ধরলাম। ঠিক আছে, এবারে দেখো ভেতরে আধান আছে কিউ। আচ্ছা, চোঙের দৈর্ঘ্য তো আমরা আগের বাড়ির মতো ধরবো এল, সব একই। এবারে দেখো এখানেও সেই একই ব্যাপার। চোঙের ক্ষেত্রে তিনটা তল, এই তলটা, এই যে বড় গাউসীয় তলের এই বড় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের এই যে তলটা, প্রস্থচ্ছেদের এই যে তলটা। ঠিক আছে, এবারে দেখো এই তলটার মধ্যে দিয়ে ফ্লাক্সের পরিমাণ, এই পার্শ্ব তলটার মধ্যে দিয়ে ফ্লাক্সের পরিমাণ আমরা φ1। ঠিক আছে, এই তলটার মধ্যে দিয়ে ফ্লাক্সের পরিমাণ φ2, এইটার মধ্যে দিয়ে এই তলটার মধ্যে ফ্লাক্সের পরিমাণ φ3। এবারে দেখো এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলে অভিমুখ বাইরের দিকে। আচ্ছা, ডিএস এর অভিমুখ, এটা ডিএস এর অভিমুখটাও দেখো ঠিক সেম লম্ব হবে একই দিকে। ঠিক আছে, এই তলের ক্ষেত্রে ডিএস এর অভিমুখটা এই দিকে, আর ই এর অভিমুখটা দেখো ঠিক তল এই বরাবর, মানে মধ্যবর্তী কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি। এই তলের ক্ষেত্রেও ডিএস এর অভিমুখটা এরকম লম্ব হবে, আর ইর অভিমুখটা দেখো এত হচ্ছে, মানে 90 ডিগ্রি। ঠিক আছে, ইয়ের অভিমুখটাও 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো ফাই নিটের মান আমরা বের করব, একই ব্যাপার, φ1 φ2 φ3। এখানে দেখো ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে, তার মানে এর মধ্যে দিয়ে ফ্লাক্স কোণে নির্গত হবে না φ2 আর φ3, সুতরাং আমরা 0 বলে দেবো প্রথম দিকে, তো পড়ে থাকবে φ1। চলো এবারে φ1 এর মানটা ক্যালকুলেশন করি। φ1 এর মান ক্যালকুলেশন করার জন্য দেখো এখানে সারফেস, এখানে দেখো কত হচ্ছে, দেখো ই ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। ঠিক আছে, এবারে দেখো ইটা তো কনস্ট্যান্ট হবে, এই তলটার উপর পার্শ্ব তলটার উপর ইটা তো কনস্ট্যান্ট হবেই, তো ইটা বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে মাঝখানে একটা পার্ট থাকছে, আমি করছি না আর প্রতিবারে, যেহেতু ই ডিএস কস মধ্যবর্তী কোণটা কস জিরোর মান তো এখানে 1 হয়, আমি এর ভিতরটা আর করছি না। ঠিক আছে, একবারে বাইরে বের করে নিয়ে চলে আসছি ইটাকে। আচ্ছা এবার দেখো ই টু কনস্ট্যান্ট, ইটি বাইরে চলে আসবে, আর কস জিরোর মান তো 1, বাদ দাও, তাহলে হচ্ছে কত না। আচ্ছা এক মিনিট দাঁড়াও, আচ্ছা এখানে আমি একই ভেক্টর চিহ্ন দিয়ে দিয়েছিলাম এর উপরে, না ভেক্টর চিহ্ন দিইনি। ঠিক আছে, আচ্ছা দেখো এবারে দেখো এখানে ডিএস এর ইন্টিগ্রেশন হবে পুরোটা, আর এখানে দেখো কিউ এর মানটা দেখো ঠিক সেম ব্যাপারই, ঠিক সেম ব্যাপার হচ্ছে এটা। দেখো এর মধ্যে টোটাল আধান কত আছে, এই চোঙের ভেতর যত আধান আছে সেটাই তো এই গাউস, এই চোঙটার এই বাইরে যে গাউস তলটা আমরা রেখেছি তার ভেতরে তো ঠিক সেই পরিমাণে আধান রয়েছে। ঠিক আছে, বুঝতেই পারছি এটা, এই গাউস তলের মধ্যে টোটাল আধান কত আছে না কিউ আছে, এই চোখের ভেতর যত আধান রয়েছে সেটাই আছে, তো কিউ লিখলাম বাই এপসাইলন। ঠিক আছে, এবারে দেখো ই, ঠিক আছে ই ইকুয়াল টু, আচ্ছা ই ইকুয়াল টু না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কত দেখো, ডিএস এর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা পুরো বসিয়ে দেবো 2 পাই এক্স এল, পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই এক্স এল গাউসীয় তলের। ঠিক আছে, এই ডিএস, এইটা তো ডিএস, এই জুড়তে আমরা তো এই বড় গাউসীয় তলটি পাবো। ঠিক আছে, 2 পাই এক্স এল পার্শ্বতলের ক্ষেত্রফলটা শুধু, আর কিউ বাই এপসাইলন। ঠিক আছে, কিউ বাই এপসাইলন। এবারে দেখো আমরা এবারে করার জন্য দেখো ঠিক আগের মতো আমরা যেটা করব, এখানে এটা কত হচ্ছে দেখো, আমরা এখানে রো করেছিলাম, রো করে এখানে আমরা এই শুধুমাত্র এই তলের ভেতরে যে আধানটা ছিল সেটা বের করেছিলাম, তো এখন আমাদের বের করতে হবে কি না, এই তলের ভেতরে টোটাল আধানটা কত রয়েছে। তো টোটাল আধানটা কত রয়েছে না, এই চোঙের ভেতরে যত আধান রয়েছে তত পরিমাণ আধানই তো রয়েছে। ঠিক আছে, তো সেটা আমরা বের করব। দেখো আমরা যদি চোঙের আধান ঘনত্ব, আয়তন আধান ঘনত্ব রো ধরে নিই, তো রো ইকুয়াল টু আমরা লিখবো যে কিউ বাই দেখো কত হচ্ছে, কত আধানটা কোথায় রয়েছে, এইখানে রয়েছে, তো এইখানে ঢুকেছে, তো টোটাল আধানটা, টোটাল চোঙের মধ্যে যে আধানটা সেটা কত রয়েছে আমরা বের করবো, রো ইন্টু পাই আর স্কোয়ার এল। ঠিক আছে, পাই আর স্কোয়ার, আর পুরোটা কত এল। দেখো চোঙের ভেতরে আমরা আধানটা কোথায়, টোটাল আধানটা কোথায় রয়েছে, টোটাল আধান তো রয়েছে এই চোঙের ভেতরে। ঠিক আছে, টোটাল আধানটা রয়েছে এই কোথায় না চোঙের ভেতরে, তো চোঙের ভেতরে আধানের পরিমাণটা নির্ণয় করার জন্য আমরা কী করবো, যে আধান বাই আয়তন, আধানটা কত রয়েছে, আধানটা হচ্ছে কিউ, কত আয়তনের মধ্যে রয়েছে না পাই আর স্কোয়ার এল। ঠিক আছে, তো আমরা কিউ এর মানটা এখানে পুট করে দেবো। দেখো ই ইকুয়াল টু কিউ বাই, সরি কিউ এর মানটা এখানে লিখে দেবো, এবারে আমি বের করে নিয়েছি, তো রো পাই আর স্কোয়ার এল, আর এখানে দেখো এই পুরো টার্মটা নিচে চলে আসবে
টু পাই এক্স এল এপসাইলন। দেখো এগুলো এবারে কাটাকাটি হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে ই ইকুয়াল টু রো আর স্কোয়ার বাই টু এপসাইলন এক্স। তো এটা আমরা দেখলাম। এখানে দেখো এখানে কি হচ্ছে দেখো, তাহলে আগেরটা থেকে আমি বলেছিলাম যে ইর সঙ্গে এক্স কিন্তু সমানুপাতি, আর এখানে দেখো ই এর সঙ্গে এক্স কিন্তু ব্যস্তানুপাতি। তার মানে দেখো আমরা চোখের ভেতরে যত এগাবো চোখের সারফেস পর্যন্ত তত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা তত বাড়তে থাকবে, আর আমরা যত চোখের সারফেস থেকে দূরে চলে যাব তত কি হচ্ছে না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা তত কি হতে থাকবে না ব্যস্তানুপাতি সম্পর্ক মানে কত কমতে থাকবে। ঠিক আছে, আর আমরা যদি সারফেসটা বের করে নিই, আমরা আগেরটার মতো সারফেসটা বের করে নেবো যে চোখের সারফেসে, মানে আমি চোখের ওপরে লিখে দিলাম, চোখের ওপরে। ঠিক আছে, চোখের সারফেস মানে কত এই সারফেসে। ঠিক আছে, এই সারফেসটা যখন করবো তখন আমরা এক্স এর মানটা কত আর পুট করে দিতে হবে, আর পুট করে দিলে এই বিন্দুতে চলে আসবে। এক্স এর মান যখন আমরা আর পুট করে দেবো তখন আমরা এই চোখের সারফেসটা পেয়ে যাবো। ঠিক আছে, তো আমরা এক্স ইকুয়াল টু আর লিখবো, আর লিখে দিলে এই সমীকরণে আমরা বসিয়ে দেবো ই ইকুয়াল টু রো আর স্কোয়ার টু এপসাইলন আর। ঠিক আছে, টু এপসাইলন আর। ঠিক আছে, তো এবারে দেখো টু এপসাইলন আর, এবারে আরটা কেটে যাবে, তো কত হবে রো আর বাই টু এপসাইলন হলো, রো আর বাই টু এপসাইলন। এবারে আমরা এর গ্রাফটা একটু দেখে নেবো, এর গ্রাফটা কি হবে, এর গ্রাফটা কি হবে আমরা একটু দেখে নেব এর গ্রাফটা আগেবারের মতো। তো একদম ইজি, আমরা সূত্রগুলোকে একটু লিখে নেব। যে প্রথমটার ক্ষেত্রে দেখো ই ইনসাইড, যেটা ইনসাইড মানে চোখের ক্ষেত্রে ই ইনসাইডটা যেটা ছিল তার সূত্রটা আমরা পেয়েছিলাম যে রো আর বাই টু এপসাইলন। ঠিক আছে, আচ্ছা সারফেসটা আমি সার লিখে দিলাম শুধু, তো সেটা পেয়েছিলাম কি রো, সরি এটা এক্স আমরা এক্স ধরেছিলাম যেহেতু রো এক্স। আচ্ছা, রো আর বাই এটা কত টু এপসাইলন, আর এটা হচ্ছে আউটসাইড ই আউটসাইডেরটা কত হচ্ছে না রো আর স্কোয়ার বাই টু এপসাইলন এক্স। ঠিক আছে, এবারে গ্রাফটা আঁকবো। দেখো আমরা এই ইকুয়েশনগুলো থেকে গ্রাফটা ইজিলি আঁকতে পারবো। কীভাবে হবে দেখো, আমরা অ্যাক্সিস এঁকে দিই। ঠিক আছে, অ্যাক্সিস আমরা এই বরাবর এক্সকে পুট দেখালাম, এই বরাবর ইতে দেখালাম। ঠিক আছে, তো আমি চোঙটা আঁকবো, এটা কিন্তু সলিড চোঙ, আগেরটা ফাঁপা চোঙ ছিল, এটা হচ্ছে সলিড চোঙ হওয়ার জন্য। তো আমরা কি দেখছি দেখো আমরা দেখো ইর সঙ্গে এক্স কি হচ্ছে দেখো সমানুপাতি সম্পর্ক। আচ্ছা আমরা এই ইকুয়েশনগুলো একটু দেখে নিই, এটা কেমনভাবে হবে। দেখো আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স জানি, তো ওয়াই ইকুয়াল টু এম এক্স হলে মূল বিন্দুকে আমি সরল লেখা হয়। দেখো এখানে এমটা কত, এমটা হচ্ছে এত। ঠিক আছে, এমটা হচ্ছে এত, আর এটা তো এক্স। তো আমরা ওয়াই, দেখো ওয়াইয়ের সঙ্গে এটাকে লিখবো, এক্সের সঙ্গে দেখো এই এক্সটাকে লিখবো। তো দেখো আমরা সেই অনুযায়ী পেয়েছি, দেখো মূল বিন্দুগামী এটা। তো দেখো সারফেস পর্যন্ত যত দেখো মূল বিন্দুগামী হচ্ছে, এটা মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এরপরে যত দেখো সারফেসেই দেখো সবচেয়ে বেশি হচ্ছে, সারফেসের এরপরে যত হচ্ছে দেখো এক্সের মানটা কী হচ্ছে না তত কমতে থাকছে। দেখো এর সঙ্গে এক্সটার ব্যস্তানুপাতি, তো ই ভ্যারিজেস এক্স হলে আমরা তার গ্রাফটা হয় কি আমরা জানি আয়তকার পরাবৃত্ত। সুতরাং যত এক্স বাড়বে তত কমতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো যত সারফেস পর্যন্ত এগাচ্ছি দেখো ই এক্সের মানটা বাড়ছে, ই এর মানটাও বাড়তে আছে, আর যত সারফেসের পরটা দেখো যত এক্সের মান বাড়ছে তত এর মান কমছে। আমরা তো এই সূত্রগুলো থেকে সেটাই অ্যানালাইসিস করতে পারছি, তো সেটাই হচ্ছে গ্রাফ। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো নিচে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।